নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সরোজ কুমার রায়চৌধুরীর লেখা গল্প রমণীর মন। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প রমণীর মন। পাঞ্জাব মেল আসানসোল স্টেশনে যখন থামল তাতে তিল ধরবার জায়গা নেই। সুরেশ্বর মিথ্যে ছুটোছুটি করতে লাগলো। তৃতীয় এবং মধ্যম শ্রেণীর যাত্রীরা হাঁপাচ্ছে। যারা বসে আছে তাদের অবস্থাও যেমন, যারা দাঁড়িয়ে আছে তাদেরও তেমনি। তখন ভোর হতে 2-3 ঘন্টা দেরি। অনিদ্রায় এবং সারা রাত্রির ধকলে সবাই ধুঁকছে। চোখ ছোট হয়ে এসেছে। গাড়ির দরজা পর্যন্ত লোকের ঠাসাঠাসি। সুরেশ্বর করুণ কণ্ঠে আবেদন জানালো, আমাকে একটু ঢুকতে দিন, এই গাড়িতে না যেতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সে আবেদন কারো কানে গেল বলে মনে হলো না। অধিকাংশই নির্বিকার, নিজেকে সামলাতেই ব্যস্ত। অন্যের সর্বনাশের কথাও ভাববার সময় নেই। যাদের কানে আবেদন পৌঁছল তারা সর্বনাশের কথাটা বিশ্বাসই করলে না। ভিড়ের সময়ে ট্রেনে উঠবার জন্য অনেকেই অনেক সর্বনাশের দোহাই দেয়। তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে হাসল। কেউ বা না শোনার ভান করল, কেউ বা মুখ ফুটেই মন্তব্য করল, হ্যাঁ তো যদি তারা আগের ট্রেনে যাননি কেন? সুরেশ্বর তারও হয়তো একটা জবাব দিলে, কিন্তু সে কেউ শুনলে বলে মনে হলো না। অবশ্য সকলেই কিন্তু নির্মম লোক নয়। যাদের কিছু দয়া মায়া আছে, সুরেশ্বরের আবেদনের উত্তরে তারাও করুণভাবে হাত জোড় করে জানালে, দরজাটা যে খুলি এমন জায়গাও খালি নেই। কথাটা সত্যি, এবং সুরেশ্বরের সর্বনাশের কথাটাও মিথ্যে নয়। সুরেশ্বর তখন মরিয়া। প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীতে ওঠা ছাড়া তার উপায় নেই। কিন্তু সেখানেই বা প্রবেশের পথ কোথায়? উচ্চ শ্রেণীর যাত্রীরা ভিতর থেকে দরজা জানলা বন্ধ করে সুখসুপ্ত। সুরেশ্বর কয়েকটা দরজাতেই জোরে জোরে ধাক্কা দিলে, কিন্তু কেউ সাড়া দিলে না। হতাশভাবে ফিরে এসে আবার একটা দরজায় ধাক্কা দিতে মনে হলো কে যেন দরজার কাছে এসে দাঁড়ালো। একটা জানালার খড়খড়ি যেন নেমে গেল। কে? কি চান? রমণীর কণ্ঠস্বর। সুরেশ্বর জানালার সামনে এসে দাঁড়ালো। সকাতরে বললে, আমি অত্যন্ত বিপন্ন, এ গাড়িতে না যেতে পারলে সর্বনাশ হয়ে যাবে, একটুখানি জায়গা চাই। মহিলাটি নিঃশব্দে ওর দিকে চেয়ে রইল। জিজ্ঞাসা করলে, কতদূর যাবেন? ব্যগ্রভাবে সুরেশ্বর উত্তর দিলে, কলকাতা, মানে হাওড়া। সঙ্গে আর কেউ আছে? আগে না, আমি একলা। সুরেশ্বর অস্থির হয়ে উঠেছে। ট্রেন ছাড়তে আর দেরি নেই। এক্ষুনি গার্ড হুইসেল দেবে এবং মেল ট্রেন সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করবে। তার সমস্ত দেহ চঞ্চল, যেন এক জায়গায় দাঁড়িয়েই ছুটছে। মহিলাটি আরো কয়েক মুহূর্ত নিঃশব্দে তার দিকে চেয়ে রইল। সুরেশ্বরের চঞ্চল কাতর দৃষ্টি একবার গার্ডের গাড়ির দিকে, একবার ড্রাইভারের ইঞ্জিনের দিকে, এবং আরেকবার মহিলাটির দিকে ছুটোছুটি করছে। মহিলাটি কি যেন ভাবলে, তারপরে দরজাটা খুলে দিলে। সঙ্গে সঙ্গে সুরেশ্বর বিদ্যুৎ বেগে ভিতরে ঢুকে পড়ল। দুশ্চিন্তা এবং উদ্বেগে এই ভোরেও সুরেশ্বর ঘেমে উঠেছিল।
বেঞ্চে বসে রুমাল দিয়ে কপালের ঘাম মুছে এতক্ষণে সে ঘরের চারিদিকে চেয়ে দেখবার অবসর পেল। যে বেঞ্চে সে বসেছে সেই বেঞ্চে একটি বছর 16-17 ছেলে, ফর্সা রং, ছিপছিপে লম্বা চেহারা, পরিধানে চমৎকার স্যুট, দিব্যি স্মার্ট দেখতে। ওদিকের বেঞ্চে আর একটি ছেলে, বছর 11-12 বয়স হতে পারে, সেটিও স্যুট পরা, দাদার মতোই সুন্দর দেখতে। মায়ের গা ঘেঁষে বসে এক দৃষ্টে আগন্তুকের দিকে চেয়ে আছে। তার চোখে কিছুটা কৌতূহল, কিছুটা বিস্ময়, কিছুটা বিরক্তি। তারপরে মহিলাটি, তার দিকে চেয়ে সুরেশ্বর থমকে গেল। মহিলাটি অপলক তার দিকে চেয়ে রয়েছে। কৌতুকে চোখের তারা দুটি নাচছে। চোখের তারা সকল মেয়ের নাচে না, তার জন্যে চাই সুখাগ্র তির্যক ভুরু, দীর্ঘ পক্ষ এবং আবেশ বিহ্বল টানা চোখ। সুরেশ্বর অনেক মেয়ে দেখেছে, কৌতুকে চোখের তারা কারো নাচত না, একজন বাদে। কিন্তু মহিলাটির ঠোঁটের কোণে রহস্যময় হাসি। সুরেশ্বর এবার লাফিয়ে উঠল। অমিতা না? চিনতে পেরেছ? না পারারই কথা, আজকের ব্যাপার তো নয়। সুরেশ্বরের মুখে এবং কণ্ঠস্বরে অনেকখানি খুশি এবং অনেকখানি লজ্জা খেলে বেড়াতে লাগল। অমিতা বললে, তোমার গলার স্বর শুনেই তোমাকে চিনেছি। দরজা খুলে দেখি মূর্তিমান তুমি, কিন্তু তোমার তখন কারো দিকে দৃষ্টি দেবার সময় নয়, একটু বসতে পেলে বাঁচো। লজ্জিত কণ্ঠে সুরেশ্বর বললে, যা বলেছ, কোথাও এক ফোঁটা জায়গা নেই, অথচ বিপদটা কি? সুরেশ্বরের মুখ হঠাৎ করুণ হয়ে গেল। বললে, আমার মেজ ছেলেটি, তাকে বোধহয় দেখনি, যক্ষা হাসপাতালে। রাত 12টায় টেলিগ্রাম পেলাম, তার অবস্থা ভালো নয়। ও। সমবেদনায় অমিতার মুখও বিষণ্ণ হয়ে উঠল। বললে, সুনীতিদিকে আনলে না? সে তো নেই, সে তো অনেক দিন হলো নেই। তাই নাকি? হ্যাঁ। কি হয়েছিল? সুরেশ্বরের মুখের উপর একটা কালো ছায়া খেলে গেল, যেটা অমিতার ভালো লাগলো না। প্রসঙ্গটাকে এড়াবার জন্যে বললে, সে অনেক কথা অমিতা, আবার যদি কখনো দেখা হয় বলবো। ওর মনের ভাব অমিতা বুঝলে। একে সে অনেক দুঃখের বিনিময়ে খুব ভালো করেই চিনেছে, সুতরাং কিছুটা অনুমানও করতে পারলে। জেদ না করে তাই সে চুপ করে রইল। একটু পরে সুরেশ্বর জিজ্ঞাসা করলে, তুমি কোথা থেকে আসছো এখন? অমিতা হাসলে, বললে, অমৃতসর থেকে। এ দুটি? সুরেশ্বর ছেলে দুটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলে। আমার ছেলে। উত্তর দিতে গিয়ে সুরেশ্বরের বিস্ময় বিমূঢ় চোখের দিকে চেয়ে অমিতার গাল দুটি আরক্তিম হয়ে উঠল। ছেলে দুটির জন্যেই সুরেশ্বর নিজেকে সামলে নিল। সহজ কণ্ঠে জিজ্ঞাসা করলে, আর কি খবর বলো? হেসে অমিতা জবাব দিলে, খবর তো অনেক, আবার দেখা হলে বলবো। একটু চিন্তা করে সুরেশ্বর বললে, দেখা হবে, তুমি কোথায় উঠবে? প্রথমে ভেবেছিলাম কোনো একটা হোটেলে উঠব, তারপরে উনি বললেন মাসখানেক থাকতে হতে পারে, তখন একটা বাড়ি ঠিক করাই ভালো। তাই থিয়েটার রোডের কাছাকাছি একটা বাড়ি ঠিক হয়েছে। অমিতা রাস্তার নাম এবং নাম্বারটা বলে জিজ্ঞাসা করলে, তুমি তো নিজের বাড়িতেই উঠবে, কোথায় যেন সেটা? সুরেশ্বর হাসলে, অত্যন্ত ম্লান হাসি। বললে, না,
সেখানে উঠব না। কেন? সেটা বিক্রি হয়ে গেছে। সেও অনেক দিনের কথা। যাই হোক, ছেলেকে দেখে একদিন তোমার ওখানে নিশ্চয়ই যাব। নিশ্চয়ই এসো, ভারী খুশি হব। সত্যি সত্যি। অন্ডাল এসে গেল। এবারে নামতে হবে। দেখি যদি কোথাও 3rd ক্লাসে একটা দাঁড়াবার জায়গা পাই। হাওড়া স্টেশনে আবার দেখা হবে। অমিতা কিছু বলবার আগেই সুরেশ্বর নেমে গেল। সুরেশ্বরের চেহারা, সাজ পোশাক এবং কথাবার্তায় অমিতা বুঝেছিল খুব দুঃখের মধ্যেই তার দিন কাটছে। 3য় শ্রেণীতে সুরেশ্বর ভ্রমণ করতে পারে এটা অচিন্তনীয়। তার কলকাতার বাড়ি বিক্রি হয়ে গেছে, আছে এখন আসানসোলের বাড়িতে। আগে বছরে 6 মাস আসানসোলে আর 6 মাস কলকাতার বাড়িতে থাকত। ধনী পিতামাতার একমাত্র সন্তান সুরেশ্বর। এই অবস্থায় অতিরিক্ত আদরে যা হয়, সুরেশ্বরেরও তাই হয়েছিল। তার বিলাস ব্যসন এবং বদ খেয়ালের অন্ত ছিল না। তার ঐশ্বর্যের চমকে বিভ্রান্ত হয়ে প্রথম যৌবনে অমিতা একদিন তার বদ খেয়ালের স্রোতে কুটোর মতো ভেসে গিয়েছিল। কুটোর মতো। কি যে অমিতার হয়েছিল, নিজের বলে কিছুই যেন তার ছিল না। বাপ মা, সঙ্গী সাথী, লেখাপড়া কিছুই তাকে বাঁধতে পারেনি। সে যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। সে কি ভালোবাসায়, না ওর ঐশ্বর্যের চমকে, না ওর রূপে? হ্যাঁ, রূপ বটে। পুরুষের এত রূপ সে কখনো দেখেনি। দীর্ঘছন্দ বলিষ্ঠ চেহারা, প্রশস্ত ললাট, বড় বড় রক্তোৎপলের মতো চোখ আর কাঁচা সোনার মতো রং, আর তেমনি অতুলনীয় অমিত ব্যয়িতা। টাকা যেন হাতের ময়লা, বিন্দুমাত্র মমতা নেই তার উপর। মমতা নেই নিজে ছাড়া আর কারো উপর, কিছুরই ওপর। টাকা আসে অনভিনন্দিত, যায়ও তেমনি। তার মধ্যে যে আনন্দলোক সৃষ্টি হয় তার নিজের জন্য, সেইটাই বড় কথা। নইলে একান্তভাবে তারই উপর নির্ভরশীল অসহায় কোনো মেয়েকে নিশ্চিন্তে হাওড়া স্টেশনে কেউ ফেলে যেতে পারে? শুধু সুরেশ্বরই পারে। এবং পাঞ্জাব মেল একসময়ে সেই হাওড়া স্টেশনেই অমিতাদের নামিয়ে দিলে। অমিতা চেয়ে দেখতে লাগলো। কত কাল পরে সেই হাওড়া স্টেশনে ফিরে এলো সে। বড় ছেলের দিকে চেয়ে মনে মনে হিসাব করে দেখলে 18 বছর। তখন তার বয়সও ছিল 18, আজ 36। কত পরিবর্তন হয়েছে হাওড়া স্টেশনের। নাকি তার নিজের চোখেরই পরিবর্তন হলো? 18 বছর বয়সের চোখ আর 36 বছর বয়সের চোখ এক নয়। সেদিন আর এদিনও এক নয়, যেন দুটি পৃথক জন্মের দুটি দিন। অমিতা চারিদিকে চেয়ে চেয়ে মনে করবার চেষ্টা করতে লাগলো, ডাক্তার অখিল নন্দীর সঙ্গে কোথায় দেখা হলো? ওইখানে কি, যেখানে একটি বৃদ্ধ দম্পতি কতগুলি ট্রাঙ্ক এবং বস্তা নামিয়ে কার জন্য যেন অপেক্ষা করছেন। হয়তো এই প্ল্যাটফর্মেই নয়, অন্য কোনো প্ল্যাটফর্মে, কে জানে। 18 বছর আগে কোন একটা অজ্ঞাত ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়তো, আজ আর কাউকে জিজ্ঞাসা করেও জানবার উপায় নেই। অখিলের নিজেরই মনে নেই খুব সম্ভবত। অথচ জানতে পারলে মনটা বড় ভালো হতো। সেই জায়গাটি তার বর্তমান জন্মের সূতিকাগার। সেইখানেই নতুন করে অমিতার জন্ম হয়। সূতিকাগার এবং সেই সঙ্গে শ্মশানও। সেইখানে মরে গেল অমিতা মুখুজ্জে, পুড়ে ছাই হয়ে গেল। জন্ম নিলে অমিতা নন্দী। ছেলে দুটির দিকে চেয়ে তার মন যেন আরো জোর পেলে। হ্যাঁ, অমিতা নন্দী, মুখুজ্জে নয়। অথচ সে বুঝতে পারলে না
যে মেয়েটি নিজের শ্মশান নিজের চোখে দেখতে চায় সে অমিতা নন্দী নয়, মুখুজ্জেই। অনেক কাল পরে তার বুকের মধ্যে 18 বছর বয়সে রক্ত টগবগ করে উঠেছে। কিন্তু নিজের শ্মশান নিজের চোখে দেখার কি জো আছে? এই পৃথিবী যেন কি নদীর স্রোতের মতো, মরুভূমির মতো, দাগ কেটে চিহ্নিত করে কিছুই রেখে যাওয়া যায় না। চলো মা। বড় ছেলেটি তাগাদা দিলে। হ্যাঁ যাই। অমিতার চোখ চারিদিকে কি যেন তখনও খুঁজছে। সুরেশ্বর হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞাসা করলে, সব নেমেছে? আর কিছু নেই তো? গাড়ির ভিতরে উঁকি দিয়ে উপর নিচে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে সুরেশ্বর আশ্বস্তভাবে বললে, না, আর কিছুই নেই, চলো এখন। এই কুলি। কুলির মাথায় মোট চাপিয়ে আবার বললে, চলো, একটা ট্যাক্সি ডেকে দিতে হবে তো। অমিতা তথাপি নড়ে না। কি খুঁজছো? কিছু হারালো নাকি? সুরেশ্বর এবার রীতিমতো তাড়া দিলে। নিশ্চল দাঁড়িয়ে অমিতা বললে, সেই জায়গাটা খুঁজছি। কোন জায়গাটা? অমিতা মুখুজ্জে যেখানে মারা গেল। কথাটা বুঝতেই সুরেশ্বরের 1 মিনিট গেল। এক ঝলক কালো রক্ত মুখের ওপর ছড়িয়ে পড়ল। বললে, সে কি আর মনে আছে? ব্যগ্রভাবে অমিতা বললে, আমার মনে আছে। সে জায়গার প্রত্যেকটি বিন্দু আমার মনে গাঁথা আছে। দেখতে পেলেই চিনতে পারি। কিন্তু চেনা দূরের কথা, কিছুই যে দ্বিতীয়বার দেখা যায় না। অমিতা মুখুজ্জেকে সে কথা বোঝায় কে? সুরেশ্বর দারুভূত। ছেলেটি অপরিচিত মহানগরীতে এসে হতভম্ব। তাড়া দিলে কুলিরা, চলিয়ে না, কিতনা ঘড়ি খাড়া রহেগা। হ্যাঁ, দাঁড়িয়ে থাকার জো নেই, চলতে হবে। ওরাও নিঃশব্দে চলতে লাগলো।